হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 6-এর 2024 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের আজকে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের যে স্কুলগুলো আছে তার আমরা আজকে 2 নং স্কুলটা করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করাবো। আশা করছি এই ভিডিওটা দেখলে কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না। এটা আমি 100% চ্যালেঞ্জ সহকারে বলছি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের রোমান সংখ্যা একে আছে 8.5 মিটার সমান সমান কত মিলিমিটার। আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি 8.5 মিটার সমান সমান কত মিলিমিটার। তো আমাদের মিটার থেকে মিলিমিটারে আনতে হবে। মিটার থেকে মিলিমিটারে আমরা কিভাবে আনবো? দেখো, মিটার থেকে মিলিমিটার আনতে হলে আমাদের এই সূত্রটা জানতে হবে, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। ঠিক আছে, তো আমরা যদি কিলোমিটার থেকে মিলিমিটারের দিকে যাই, অর্থাৎ বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই, তাহলে আমাদের 10 দিয়ে গুণ করে যেতে হবে। আর যদি আমরা মিলিমিটার থেকে কিলোমিটার দিকে যাই, অর্থাৎ ডান দিক থেকে যদি আমরা বাঁ দিকে যাই, তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করে আসতে হবে, বুঝলে? তো এখানে আছে মিটার। মিটার মানে আমি এখানে দেখো গোল করে রেখেছি, এখানে আছে মিটার, আছে 8.5 মিটার আছে। তো এখান থেকে যেতে হবে মিলিমিটার। তাহলে কোন দিকে যাচ্ছি বলো তো? বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, আর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমাদের 10 দিয়ে গুণ করে যেতে হবে। তাহলে মিটার থেকে মিলিমিটারে যেতে হলে কয়টা ঘর যেতে হবে বলো তো? দেখো, মিটার থেকে মিলিমিটারে যেতে হলে একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘরে যেতে হবে, তাই তো? তাহলে তিনটা ঘর যেহেতু যেতে হবে, তাহলে মিটার থেকে ডেসিমিটারে যেতে হলে একটা 10 দিয়ে গুণ করব। আবার ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে আরেকটা 10, আর সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে আরেকটা 10, অর্থাৎ আমাদের 1 3 0 অর্থাৎ 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 8.5 মিটার, এটাকে আমরা যদি 8.5 মিটার এটাকে যদি আমরা 1000 দিয়ে আমরা গুণ করি, তাহলে চলে যাবে মিটার থেকে মিলিমিটারে, বুঝলে? এবার আমরা এখান থেকে দশমিক তুলে দেবো। দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিকের পর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য দেবো। তো একটা শূন্য কেটে দিচ্ছি। তাহলে ওপরে কত আছে? 85 আর 100, এই দুটো গুণ করে দেবো। তাহলে কত আসবে? 8500 মিলিমিটার, বুঝলে? তাহলে এখানে 8.5 মিটার মানে হবে 8500 মিলিমিটার। 2-এর দাগে আছে দশমিক ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো 1.21। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি 1.21। এই প্রশ্নটাকে তুলে নিয়ে লিখে নিয়েছি যে দশমিক ভগ্নাংশকে শতকরায় পাবো সমান সমান। দেখো, শতকরায় যদি প্রকাশ করতে বলে তাহলে সবসময় তোমরা 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে 1.21 এটাকে আমরা কি করব? 100 দিয়ে গুণ করে দিলে আমরা শতকরায় বের করে নিতে পারবো, বুঝলে? তাহলে আমরা এখান থেকে দশমিক তুলে দিচ্ছি। দেখো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই এখানে দুটো শূন্য হবে। তাহলে 100 আর 100 কেটে দিচ্ছি, সমান সমান দাঁড়াচ্ছে 121। তাহলে শতকরায় পাবো আমরা 121%। 3-এর দাগে আছে যোগফল নির্ণয় করো। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান +27 প্লাস -11, ঠিক আছে? তো আমরা এটাকে যোগফলটা করব। কিভাবে করব? দেখো, এটা সামনে প্লাস আছে, এখানে কিছু চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে +27, আবার এখানে গুণ করে দেবো। প্লাসে মাইনাসে কি হবে বলো তো? মাইনাস, তাহলে এখানে কত আসবে? 11। এবার দেখো সমান সমান প্লাসে মাইনাসে কি? মাইনাস, তাহলে 27-এর থেকে আমরা 11 মাইনাস করে দেবো, তাহলে কত আসবে? 16 আসবে। তো সেটার অ্যান্সার আসবে 16। 4-এর দাগে আছে -18 মিটার পূর্ব দিকে বলতে কি বোঝো? আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। -18 মিটার পূর্ব দিকে বলতে বোঝায় যে, দেখো এখানে মাইনাস আছে, মাইনাস মানে কি বলতো? 18 মিটার কিন্তু পূর্ব দিকে যাওয়া বোঝাচ্ছে না, মাইনাস মানে বিপরীত দিকে বোঝাচ্ছে। অর্থাৎ কোন দিকে বোঝাচ্ছে বলতো? পশ্চিম দিকে। তাই যে 18 মিটার পশ্চিম দিকে, পশ্চিম দিকে। তাহলে বুঝলে যে -18 মিটার পূর্ব দিকে বলতে বোঝায় যে 18 মিটার পশ্চিম দিকে। 5-এর দাগে আছে বিপরীত রাশি লেখো -35 মিটার নিচে নামা। তো দেখো আমি লিখে নিয়েছি -35 মিটার নিচে নামা এর বিপরীত রাশি। ভালো করে শুনবে আমরা কিভাবে করব, ঠিক আছে? ভালো করে শুনবে। প্রথমে আমরা এই -35 মিটার মানে এটা যা আছে তাই রাখবো, শুধু আমরা এই কথাটাকে আমরা বিপরীত লিখবো। তাহলে কি লিখতে পারি? -35 মিটার নিচে নামার বিপরীত কি?
ওপরে ওঠা। ঠিক আছে, আবার লিখতে পারি আমরা, এবার আমরা ভাষাটা যা আছে তাই রাখবো, চিহ্নটা চেঞ্জ করে দেবো, মাইনাসের জায়গায় কী আসবে প্লাস, প্লাস 35 মিটার, কি প্লাস 35 মিটার নিচে নামা, নিচে নামা। আমি আবারও বলছি, ভাষার প্রথমে চিহ্নটা যা আছে তাই রাখবো, ভাষাটা আমরা চেঞ্জ করে দেবো, তারপরের বার ভাষাটা যা আছে তাই থাকবে, চিহ্নটা বিপরীত দিব। তাহলে এখানে মাইনাস ছিল, হয়ে গেল প্লাস 35 মিটার নিচে নামা। 2-এর রোমান সংখ্যা 1-এ আছে, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসেব করো। এখানে বলে দেওয়া আছে যে রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন আর বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তো আমরা এখানে প্রশ্নটা পড়ে বুঝলাম যে রোজিনা বিবির মোট জমির পরিমাণটা এখানে উল্লেখ করা নেই, তো আমরা সেটাকে ধরে নেব 1 অংশ। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নেব যে রোজিনা বিবির মোট জমির পরিমাণ সমান সমান 1 অংশ। তো আমি লিখে নিচ্ছি, ধরি কমা রোজিনা বিবির মোট জমির পরিমাণ সমান সমান 1 অংশ। ঠিক আছে, তো রোজিনা বিবির মোট জমির পরিমাণ আমি 1 অংশ ধরে নিলাম। এবার কি বলেছে দেখো, বলেছে যে তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন, তাহলে বাড়ি করেছেন সমান সমান কত, 0.35 অংশে। তাহলে রোজিনা বিবি বাড়ি করেছেন 0.35 অংশে। এবার দেখো কি বলেছে, বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে বাকি অংশের বলতে বাকি অংশ কতটুকু বলে তো, রোজিনা বিবির মোট জমির পরিমাণ হলো 1 অংশ, তার মধ্যে বাড়ি করেছেন 0.35 অংশ। ধরো এটা রোজিনা বিবির মোট জমির পরিমাণ, ঠিক আছে, এই পুরোটা হলো 1 অংশ, এখানে বাড়ি করেছেন 0.35 অংশে। তাহলে বাকি জমি কি বলতো, পুরোটা থেকে যতটুকু বাড়ি করেছেন সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, মানে বিয়োগ করে দেই, তাহলে বাকি জমিটা বেরিয়ে যাবে। তাহলে লিখে নেব, সুতরাং বাকি অংশ অর্থাৎ বাকি জমিটা আমরা বের করে নিচ্ছি। তাহলে 1 অংশ থেকে আমরা মাইনাস করে দেবো 0.35 অংশ। ঠিক আছে, তো আমরা মাইনাস করে দিচ্ছি, আমি রাফে এখানে করে দিচ্ছি 1.00, এখানে লিখবো 0.35। তো 10-এর থেকে 5 গেলে 5, হাতে থাকবে 1, এখানে হয়ে যাবে 4, 10-এর থেকে 4 গেলে হবে 6, হাতে থাকবে 1। ঠিক আছে, তার মানে 0.0 অর্থাৎ 0.65। তাহলে বাকি জমি কতটুকু আছে, 0.65 অংশ। এবার আমরা প্রশ্ন পড়ে পড়ে অঙ্কটা সলভ করব। বলেছে বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন, বাকি অংশের লাস্টে কি আছে, এর আছে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং ফুলের চাষ করেছেন সমান সমান বাকি অংশে। তাহলে বাকি অংশ কতটুকু, 0.65। বাকি অংশে লাস্টে এর আছে, এর মানে গুণ, বাকি অংশের কতটুকু জায়গায়, বাকি অংশের 0.2 অংশে, তাহলে গুণ হবে 0.2। তাহলে বুঝলে গুণটা কেন হলো, কারণ অংশের আছে, অংশের লাস্টে এর আছে, এর মানে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা গুণ করব, গুণটা কিভাবে করব, দশমিক তুলে দেবো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে এখানে দুটো সংখ্যা তাই দুটো শূন্য দেবো। আবার একই রকমভাবে এখান থেকে দশমিক তুলবো, দশমিকের আগে একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য। ঠিক আছে, তো এই শূন্যটার কিন্তু এখন দাম নেই, মানে এখানে 65 আছে আর উপরে কত আছে, 2 আছে। তো আমরা কি করব, 65 আর 2 গুণ করে দেবো, তাহলে কত আসবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আর 1-এ 13, আর নিচে গুণ করব, কত আসবে, 1000। তো আমরা একটা শূন্য কেটে দেবো, তাহলে কত দাঁড়াচ্ছে, 13/100। তাহলে এখানে শূন্য কয়টা আছে, দুটো আছে, মানে 2 ঘর আগে দশমিক হবে, 1 2, 2 ঘর আগে দশমিক হবে, বুঝলে। তার মানে 0.13 অংশের মধ্যে রোজিনা বিবি কি করেছেন, ফুলের চাষ করেছেন। তো আমি অ্যান্সারটা লিখে নিচ্ছি যে সুতরাং, তো দেখো আমি লিখে নিয়েছি, সুতরাং তিনি তার জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন। 2-এর রোমান সংখ্যা 2-এ আছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয়
তাহলে অপর সংখ্যাটি কত? তো এখানে দেওয়া আছে সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে। তো আমরা প্রথমে এই তিনটা তুলে নেব। তো দেখো আমি লিখে নিয়েছি সংখ্যা দুটির লসাগু সমান সমান 2175, সংখ্যা দুটির গসাগু সমান সমান 145 এবং একটি সংখ্যা 725। এই তিনটা দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে যে অপর সংখ্যাটি কত। তো আমি এখানে ধরে নিচ্ছি, ধরি কমা অপর সংখ্যাটি হলো সমান সমান আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এখন লিখবো যে সুতরাং আমরা কি জানি, আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান সমান আমরা কি জানি যে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু, ঠিক আছে। তো দেখো সংখ্যা দুটির গুণফল, এখানে সংখ্যা দুটো কি কি দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে 725 এবং অপর আরেকটা সংখ্যা আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে সংখ্যা দুটির গুণফল হবে 725 গুণন এক্স সমান সমান সংখ্যা দুটির লসাগু। তাহলে সংখ্যা দুটির লসাগু কত আছে, এখানে 2175 ইন্টু গসাগু দেওয়া আছে কত 145, বা এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তাহলে এক্স এর সঙ্গে 725 গুণ আকারে আছে, তাহলে সমান সমান উপাশে গেলে ভাগ হয়ে যাবে। 2175 ইন্টু 145 বাই 725। তো আমরা এখন কাটাকাটি করব, ঠিক আছে। তো আমি 145 দিয়ে যদি 725কে ভাগ করি তাহলে কত হবে, 5 5 25, 4 5 20, হ্যাঁ 145-এর ঘরের নামতা যদি করি তাহলে 5 গুণ করলে কত আসবে, 5 5 25, 5 হাতে থাকবে 2, 4 5 20, 21 22, 22-এর 2 হাতে থাকবে 2, 5 একে 5 2 7, অর্থাৎ এটা দিয়ে একবারে কাটলে হবে 5। এবার আমরা 5 দিয়ে এটাকে কাটবো, 4 5 20, থাকবে 17, 3 5 15, 16 17 মানে 25, 5 5 25, তাহলে বা এক্স সমান সমান হবে 435। তাহলে এক্স মানে কি ধরেছিলাম, অপর সংখ্যা, আমাদের কিন্তু এটাই বের করতে বলেছে। তো আমরা লিখবো যে সুতরাং অপর সংখ্যাটি হলো সমান সমান 435, এটাই হবে অ্যান্সার। 3-এর রোমান সংখ্যা 1-এ আছে 15.77 মিটার লম্বা বাসে 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে। তো দেখো এখানে বলেছে 15.77 মিটার লম্বা বাস। তো আমি এখানে প্রথমে একটু ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো এটা মনে করো পুরো বাসটার দৈর্ঘ্য হলো 15.77, বলেছে 15.77 মিটার, ঠিক আছে, পুরো বাসটার দৈর্ঘ্য। সেখান থেকে বলেছে এই লম্বা বাসের 2.25 মিটার বাদ দিতে। তাহলে মনে করো এখান থেকে এইটুকু ধরে নিলাম যে 2.25 মিটার। তো এইটুকু বাদ দিয়ে বাকি যে বাসটা থাকবে, মানে এখান থেকে এইটুকু মানে বাসের দৈর্ঘ্যকে সমান 4টা ভাগে ভাগ করবে, 1 2 3 4। তাহলে 1 2 3 4, 4টা ভাগে ভাগ করলে এই যে প্রতিটা যে ভাগ আছে এই প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে বের করব, প্রথমে লিখে নেব যে মোট বাসটির দৈর্ঘ্য সমান সমান 15.77 মিটার। সুতরাং 15.77 মিটার থেকে মানে বাস থেকে 15.77 মিটার বাস থেকে 2.25 মিটার বাদ দিলে বাসটির দৈর্ঘ্য হবে সমান সমান, আমরা মাইনাস করে দেবো 15.77 থেকে মাইনাস করে দেবো 2.25, তাহলে মাইনাস করে দেখি কত হয়। আমি এখানে রাফে করছি, ঠিক আছে। তো রাফে এখানে করে নিচ্ছি 15.77, এর থেকে মাইনাস করব 2.25। তো এখানে হবে 2 আর এখানে হবে 5 আর এখানে হবে 3, এখানে হবে 1, অর্থাৎ 13.52 মিটার। তো এই 13 তার মানে এখান থেকে এইটুকু এই পুরোটা এখন হলো 13.52 মিটার। এটাকে বলেছে সমান 4টা ভাগে ভাগ করতে বলেছে, ঠিক আছে। তো আমরা লিখবো যে সুতরাং 13.52 মিটার লম্বা বাসকে সমান 4 ভাগে ভাগ করলে
ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে সমান সমান। দেখো আমরা কি করব, 13.52 এটাকে ভাগ করব 4 দিয়ে, তাহলে ভাগ করলে যেটা আসবে সেটা হবে প্রতিটি ভাগের দৈর্ঘ্য এত মিটার। তো আমি এখানে ভাগ করে দিচ্ছি। দেখো 13.52, এখানে ভাগ মানে কি বলো তো, ভাগ মানে হলো বাই, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে সহজভাবে বলছি আর কি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই দিবে যখন এটার নিচে নাই মানে কত আছে বলো তো, 1 আছে, মানে একটা উপরে যাবে 4টা নিচে আসবে, এত মিটার, বুঝলে। মানে এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে এটার নিচে যাই থাকুক না কেন সেটা উপরে যখন যাবে আর এটা যখন নিচে আসবে তখন সেটা গুণ হয়ে যায়, ঠিক আছে। তো এবার দশমিক তুলে দিচ্ছি। দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক, আর দশমিক পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য। এবার 4 দিয়ে দেখবো এই 1352কে ভাগ যায় কিনা। 1352কে আমরা 4 দিয়ে ভাগ করবো, 3 4 12, বিয়োগ করলে আসবে 1, 5 কেটে নেবো, তাহলে 3 4 12, তাহলে বিয়োগ করে দিলে আসবে 3, এখান থেকে 2 কাটবো, 4 32, তাহলে কত দাঁড়াচ্ছে, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে দাঁড়াচ্ছে 338। তাহলে ওপরে আছে 338 আর নিচে আসে কত 100, তাহলে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, মানে 2 ঘর আগে দশমিক আসবে, তাহলে 3.38 মিটার। তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা হিসেব করে খুঁজে বার করো। এখানে এই কথাটা ভালোভাবে বুঝবে যে 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি, মানে এখানে আমাদের 28, 33, 42 এবং 77-এর লসাগু বের করতে হবে। তাহলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা 28 দিয়েও ভাগ যাবে, 33 দিয়েও ভাগ যাবে, 42 দিয়েও ভাগ যাবে, 77 দিয়েও ভাগ যাবে, মানে সবগুলো দ্বারা বিভাজ্য হবে, বুঝলে। তো আমরা প্রথমে এই 4টার লসাগু বের করে নিই। তো আমি লিখে নিচ্ছি 28, 33, 42 আর আছে 77, ঠিক আছে। তো সংখ্যা 4টা আমরা তুলে নিলাম। এবার প্রথমে আমরা ভাগ করবো এটাকে 7 দিয়ে ভাগ করে দিচ্ছি, 4 7 28, 7 দিয়ে এটাকে ভাগ যাবে না, 7 দিয়ে 6 7 42, 7 11 77। এরপর আবার কত দিয়ে ভাগ করবো বলো তো, এরপর আমরা 2 দিয়ে ভাগ করেছি, 2 দুগুণে 4, এখানে 33 রাখবো, আর 2 দিয়ে 3 দুগুণে 6, আর এখানে 11 থাকবে। এবার এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে, তাহলে 2 থাকবে, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, আর এখানে থাকবে 11। এবার এটাকে আমরা ভাগ করব 11 দিয়ে, তাহলে 2 ভাগ যাবে না, 2 2 থাকবে, আর 11 অক্ষে 11, আর এখানে 1 থাকবে, এখানে 11 অক্ষে 11। সুতরাং লিখবো যে 28, 33, 42, 28, 33, 42 ও 77 এর লসাগু সমান সমান এই সবগুলো সংখ্যার গুণফল। তো আমি লিখে নিচ্ছি সংখ্যাগুলো 7 গুণন 2 গুণন 3 গুণন 11 গুণন 2 গুণন, এবার একগুলো লিখলেও হবে না লিখলেও হবে, তো আমি লিখছি না, ঠিক আছে। তো এই সবগুলো সংখ্যার গুণফল। তো 7 দুগুণে 14, 14 আর 3 গুণ করবো আমরা, ঠিক আছে। 14 আর 3 গুণ করবো, 3 4 12 হাতে 1, 3 অক্ষে 3 1 4 42। এবার 11 দিয়ে গুণ করবো, একবার করে দিচ্ছি, 11 দুগুণে 22, তো আমি 22 দিয়ে গুণ করে দিচ্ছি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এক ঘর কাটবো, আবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 এখানে 2, মানে 12 হবে, 12 2 হাতে 1, 8 আর 1 9, অর্থাৎ থাকবে 924, বুঝলে। এই 924 সংখ্যাটাই 28, 33, 42 এবং 77 দ্বারা বিভাজ্য। এবার প্রশ্নটা আমরা আরেকবার ভালো করে পড়ি। দেখো কি বলেছে, 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি, তো আমরা সংখ্যাটা বের করে নিলাম যে 924, 28, 33, 42 এবং 77 দ্বারা বিভাজ্য। তারপর বলেছে যে সংখ্যাটি 98,765 এর নিকটতম তা খুঁজে বের করো। 98,765 এর নিকটতম সংখ্যাটা বের করতে হলে আমাদের প্রথমে এই 924 দিয়ে সেটাকে আমাদের ভাগ করে নিতে হবে। তো আমি ভাগ করে নিচ্ছি, 924 দিয়ে ভাগ করে নিচ্ছি, কত আছে 98,000, তো আমি লিখে নিচ্ছি 98,000 আছে 765, তো ভাগ করে নিচ্ছি। তো আমাদের প্রথমে 1 বার দিতে হবে, 924, বিয়োগ করলে এখানে আসবে 3 আর এখানে 6, তো আমি এখান থেকে 6 কেটে নিচ্ছি। তো 6 কেটে নিলে এটা ভাজকের থেকে এটা ছোটো হয়ে যাচ্ছে, তো এবার আমি 5 কেটে নিচ্ছি। তো দুটো সংখ্যা কাটলে একটা শূন্য দিতে হবে। এবার 924-এর ঘরে নামতা করব, আমি 6 বার দিয়ে দেখি কত হয়।
4 6 24, 4 থাকবে 2, 6 2 12, আর 2 হবে 14, 14 4 থাকবে 1, 6 9 54 আর 1 55। তো 7 বাদ দিলে বেশি হয়ে যাবে, 6 বাদ দিচ্ছি, 6 বাদ দিলে হবে 5544। বিয়োগ করে দেবো, এখানে 1, এখানে থাকবে 2, আর এখানে থাকবে 8, ঠিক আছে, আর হাতের 1 মিলে যাবে, তাহলে থাকবে 821। এবার এই যে 98,765 এর নিকটতম সংখ্যাটা আমাদের বের করবো কীভাবে? এটা বের করতে হলে আমাদের ভাজক থেকে এই ভাগশেষটাকে মাইনাস করতে হবে। ভালো করে নিয়মটা শোনো, 98,765 এর নিকটতম সংখ্যাটা আমরা কিভাবে বের করব? ভাজক থেকে আমাদের ভাগশেষটাকে মাইনাস করে বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব, সুতরাং 98,765 এর নিকটতম সংখ্যাটি হলো সমান সমান। তো আমি এই সংখ্যাটা লিখে নেব 98,765 যোগ আমাদের এটার থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে কত আছে? 924 বিয়োগ 821। তাহলে সমান সমান আমরা এখানে এটা যা আছে তাই লিখে নেব 98,765 যোগ, এখানে আমরা বিয়োগ করে দেব, কত আসবে? 4 থেকে 1 গেলে 3, আর 2 থেকে 2 গেলে 0, আর এখানে আসবে 1, তাহলে 103। তো যোগ করে দিচ্ছি, এখানে আসবে 8, আর এখানে আসবে 6, এখানে আসবে 8, এখানে আসবে 8, এখানে হবে 9। তাহলে 98,765 এর নিকটতম সংখ্যাটি হলো 98,868। 3-এর দাগে আছে পরিসীমা নির্ণয় করো। এখানে পরিসীমা আমরা কিভাবে বের করবো? দেখো, এখানে যে চিত্রটা দেওয়া আছে, এখানে চিত্রতে যতগুলো বাহু আছে সবগুলো বাহুকে যোগ করে দিলে এটার পরিসীমা বের হয়ে যাবে, বুঝলে? তো আমরা এই সবগুলো বাহুকে আমরা যোগ করে দেব। তো দেখো, আমি এখানে লিখে নিয়েছি পাশের চিত্রটির পরিসীমা 5 সেমি যোগ 5 সেমি। দেখো, এখানে 5 সেমি আছে, আবার কোথায় আছে 5 সেমি? এখানে আছে 5 সেমি, তাহলে দুটো 5 সেমি আছে, তো লিখে নিয়েছি, যোগ করে নিয়েছি। 13 সেমি আর 13 সেমি যোগ করেছি, 13 সেমি দেখো এখানে আছে, এখানে আছে, 13 সেমি যোগ করে নিয়েছি। তারপর আছে 7 সেমি আর 7 সেমি, এই দুটো বাহু, তো 7 সেমি লিখে নিয়েছি। আর আছে কত বলো তো? 20 সেমি আছে আর 30 সেমি আছে, তো আমি যোগ করে নিয়েছি, ঠিক আছে। তো এই সবগুলোকে যোগ করে দিলে যেটা আসবে সেটাই পরিসীমা। তো আমি যোগ করে দেবো। দেখো, এখানে 20 আর 30 কত হবে? 50, তাই তো? 50, আর এখানে 7 7 14, এভাবে 14, আর কত আছে? 13 13 26, তাহলে এখানে 14 হবে, আর এখানে হবে 26, আর এখানে 5 5 10। তো একবারে যোগ করে দিচ্ছি। দেখো, 6 4 10 শূন্য হবে 1, 5 6 7 8 9 আর 1 10, মানে 100। তাহলে আসলো 100 সেমি। তাহলে পাশে যে চিত্রটা ছিল সেই চিত্রটার পরিসীমা হবে 100 সেমি। 4-এর দাগে আছে 15 নম্বরের একটি পরীক্ষায় 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া হলো, সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লেখো ও পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো। এখানে টোটাল 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। দেখো, 15 নম্বরের পরীক্ষায় 20 জন ছাত্রের মধ্যে কেউ পেয়েছে 9, কেউ পেয়েছে 8, কেউ পেয়েছে 6। তো এরকমভাবে এখানে প্রাপ্ত নম্বর 20 জন ছাত্রের দেওয়া আছে। তো আমাদের একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে এবং ট্যালিমার্ক দিয়ে সাজাতে বলেছে। তো দেখো, আমি এখানে ছকটা তৈরি করে নিয়েছি। এখানে প্রাপ্ত নম্বর লিখেছি, ছাত্র সংখ্যা, আর এখানে লিখেছি ট্যালিমার্ক। এখানে প্রাপ্ত নম্বরগুলো এখানে বইয়ে দেওয়া আছে, তো আমি সেগুলো দেখে দেখে তুলে নিয়েছি। তো কিভাবে তুলে নিয়েছি তোমাদেরকে বলছি। দেখো, এখানে প্রাপ্ত নম্বর মানে 1 নম্বর পেয়েছে। দেখো, সব থেকে কম নম্বর কত? 1, তাই তো? তো আমি সেই জন্য লিখেছি যে 1 নম্বর প্রাপ্ত নম্বর হলো 1। আর কি আছে প্রাপ্ত নম্বর? 1-এর পরে 2 আছে, তাহলে প্রাপ্ত নম্বর 2ও লিখে নিয়েছি। মানে যে নম্বরগুলো পেয়েছে সেগুলো আমি মানে ছোট থেকে বড় দিকে সাজিয়ে লিখে নিয়েছি, ঠিক আছে। তো এবার বলেছে যে, এবার কি বলেছে যে ছাত্র সংখ্যা মানে 1 নম্বর পেয়েছে কতজন ছাত্র, তো আমরা সেটা গুণে বের করব। দেখো, এখানে একজন ছাত্র পেয়েছে 1 নম্বর, আর দেখো তো আছে কি? নেই। তার মানে আমরা বুঝলাম যে প্রাপ্ত নম্বর 1 নম্বর পেয়েছে, একজন ছাত্র পেয়েছে, তাই আমরা এখানে 1 লিখবো। তারপর দেখো কি আছে? 2 নম্বর পেয়েছে কতজন ছাত্রছাত্রী? একজন পেয়েছে 2, এখানে আছে একজন, 2 জন পেয়েছে 2, তাহলে আমরা লিখবো যে 2 নম্বর পেয়েছে 2 জন ছাত্র। তারপর দেখো, তারপর কত নাম্বার আছে? এখানে 5 আছে, 5 নম্বর পেয়েছে কতজন ছাত্র? দেখো তো, 5 নম্বর পেয়েছে 1 2 জন ছাত্র পেয়েছে, তো আমরা এখানে 2 লিখবো। তারপর 6 নম্বর পেয়েছে কতজন ছাত্র? 1 2 জন ছাত্র, ঠিক আছে। 6 নম্বর পেয়েছে 2 জন ছাত্র। তারপরে আছে 8 নম্বর পেয়েছে কতজন ছাত্র? 1 2 3 4, তো 4 জন ছাত্র পেয়েছে 8 নম্বর। তারপরে আছে 9 পেয়েছে কতজন ছাত্র? 1 2 3 4, 4 জন ছাত্র পেয়েছে 9। 10 নম্বর পেয়েছে কতজন ছাত্র? 1 2 3, অর্থাৎ 3 জন পেয়েছে 10 নম্বর। 12
12 পেয়েছে একজন ছাত্রই, তো আমরা এখানে 1 লিখব। তারপর আছে 15 পেয়েছে কজন ছাত্র? একজন ছাত্র। তো এবার আমি এই সবগুলোকে যোগ করে দেখব 20 আসে কিনা। যদি 20 আসে তাহলে অ্যান্সার মানে আমাদের এই সাজানোটা ঠিক আছে। কেন বলো তো? কারণ এখানে বলে দিয়েছি যে 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর। তো আমরা দেখি এখানে 20 জন ছাত্র হলো কিনা। তো এখানে লিখে নিচ্ছি যে মোট ছাত্র সংখ্যা সমান সমান, তো আমরা যোগ করে দেবো, ঠিক আছে। তো দেখো 1 2 3 5 5 4 9 9 4 13 13 14 15 16 17 18 19 20, তার মানে একদম ঠিক আছে। ঠিক আছে, তো এবার আমরা ট্যালি মার্কটা কিভাবে করব? দেখো এখানে 1 নম্বর পেয়েছে একজন ছাত্র সংখ্যার উপর ভিত্তি করে ট্যালি মার্কটা হবে। তো আমরা একটা এরকম করে দাগ দিব। তারপর 2 আছে, এখানে 2 মানে দুটো দাগ দিব এরকম। তারপর আছে 2 মানে দুটো দাগ দিব। তারপর 2 আছে, তারপর 4 আছে 1 2 3 4, তারপর 4 আছে 1 2 3 4, তারপর আছে 3, তাহলে 1 2 3, তারপর আছে 1, তারপর আছে 1, ঠিক আছে। যদি দেখো যে 5 বা 6 আছে, মনে রাখবে যে ট্যালি মার্কের ক্ষেত্রে 5টার বেশি লেখা যায় না। যেহেতু এখানে 5 নেই, তো আমি সেজন্য এখানে মানে আসেনি। তো আমি 5 যদি থাকতো বা 5-এর বেশি থাকতো এখানে, তো তখন কীভাবে করতে হতো? দেখো আমরা জানি যে ট্যালি মার্কের ক্ষেত্রে 5টার বেশি লেখা যায় না। 1 2 3 4, 4টা লিখে মাঝখানে একটা কেটে দিতে হয়, তার মানে টোটাল কটা আসলো? 5টা। তারপরে যদি আরও বাড়তি কিছু থাকে, মনে করো টোটাল 7টা আছে, তাহলে 5টা একসঙ্গে লিখবো, তারপর আর দুটো আলাদা করে লিখবো, বুঝলে? তাহলে হলো 7টা। যাই হোক, এটা এখানে নেই, তো আমাদের অ্যান্সারটা এই পর্যন্তই, তো এটাই হবে অ্যান্সার। 4-এর রোমান সংখ্যা 1-এ বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবং একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি। তো আমাদের বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল করতে, তাই তো? তো আমরা এই যোগটা সংখ্যা রেখার সাহায্যে করব। তো আমরা এই যোগটা কিভাবে করব? দেখো প্রথমে আছে +6, তো +6 মানে কোনটা বলো তো? তো আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দেবো। প্লাস, এখানে যেহেতু আমাদের যোগ করতে বলেছে তাই আমরা যোগ চিহ্ন দেবো। সব সময় আমরা 0 থেকে যাত্রাটা শুরু করব। যদি প্লাস হয় তাহলে আমরা 0 থেকে এই দিকে যাব, আর যদি প্রথমে মাইনাস থাকে তাহলে 0 থেকে বাঁ দিকে যাব। তো আমাদের প্রথমে কি আছে? +6, তাহলে আমরা 0 থেকে যাত্রা শুরু করব। +6 মানে আমরা 6 ঘর পর্যন্ত যাব, এগুলোকে বলে প্লাস মানে পজিটিভ, ঠিক আছে। তো আমি প্লাসগুলো দিয়ে দিচ্ছি। তো 0 থেকে আমরা যাব প্রথমে 6 ঘর, +6 পর্যন্ত যাব। তো এখানে গেলাম, তাহলে এখান থেকে এটুকু আসলো +6। এবার 6 ঘর পর্যন্ত আসার পর এখানে আছে -11, অর্থাৎ যেখানে তুমি আসলে সেখান থেকে যদি এটা পজিটিভ হয় তাহলে আমরা আরও এই দিকে যাব, আর যদি নেগেটিভ হয় তাহলে যেখানে আমরা থামলাম সেখান থেকে আমরা ব্যাক করব উল্টো দিকে। যেহেতু মাইনাস আছে তাহলে -11 আছে, তাহলে আমরা 11 ঘরে আসবো। তাহলে গুনে গুনে আসি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এই পর্যন্ত আমাদের আসতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আবার ব্যাক করে নেব, উল্টে আসবো, বুঝলে? আমি ব্যাকটা কেন করলাম? কারণ মাইনাস আছে, তার মানে যেখানে আমরা এসে থামলাম সেখান থেকে যদি মাইনাস থাকে তাহলে সেখান থেকে উল্টো দিকে আসবো, মাইনাস মানে এই দিকে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এখান থেকে এই দিকে যেতাম, বুঝলে? তো এটা হলো -11। তো আমরা যাত্রাটা কোথা থেকে শুরু করেছিলাম? 0 থেকে। এবার 0 থেকে যাত্রা শুরু করেছিলাম আর থামলাম কোথায়? এখানে এসে। তাহলে 0 থেকে যেখানে থামলাম সেই জায়গাটা যে দূরত্বটা সেটাই হবে এই দুটোর যোগফলটা, বুঝলে? তো আমরা এখান থেকে এটুকু দেখি কত হয়। কত আছে এখানে? -5, তাহলে এটা হলো -5, তাহলে এই দুটো যে যোগফলটা আসবে -5, বুঝলে? 2-এর দাগে বলেছে প্রদত্ত চিত্রটির রশ্মি ও রেখাংশগুলি উল্লেখ করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, এখান থেকে আমাদের রশ্মি বের করতে বলেছে এবং রেখাংশ বের করতে বলেছে। তো দেখো আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি। আমরা এখান থেকে রশ্মিটা কিভাবে চিনবো আর রেখাংশটা কিভাবে চিনবো? তোমাদের প্রথমে আমি একটা কথা বলি রাফে, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবে। দেখো আমরা যখন কোনো একটা সরল রেখাংশ লিখি তখন ওটার মাথায় কিন্তু এইভাবে একটা দাগ দিই, মানে সরল রেখাংশের একটা নির্দিষ্ট কি আছে, মানে দৈর্ঘ্য আছে, ঠিক আছে। সরল রেখাংশের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, মনে করো বলে দিলাম যে 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার কি একটা স্কেলের সাহায্যে একটা নির্দিষ্ট মাপ, তার মানে এটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আর সরল রেখাটা কি বলতো? যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, সেটাকে আমরা এইভাবে লিখি, মানে এই দিকেও তীর চিহ্ন দিই, এই দিকে তীর চিহ্ন দিই। আর রশ্মিটা কি? রশ্মিটার হবে যার একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে আর অপরটা এইরকম ভাবে তীর চিহ্ন থাকবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের দেখতে হবে যে মানে আমাদের বের করতে বলেছে রশ্মি কোনটা আর কি বের করতে বলেছে,
যে রশ্মি ও রেখাংশ কোনটা, মানে সরলরেখাংশ। তা রশ্মি তার মানে বুঝলে তোমরা, এই যে এটা যার একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে আর অপরটা এরকম ভাবে তীর চিহ্ন থাকবে। তাহলে এখানে দেখো এই এডি যে আছে, এটা একটা নির্দিষ্ট এখানে প্রান্তবিন্দু আছে আর অপর দিকে দেখো এরকম তীর চিহ্ন আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে রশ্মি হলো এডি, এর মাথায় তীর চিহ্ন দিব, ঠিক আছে, এটা এভাবে রশ্মি লেখে। আর দেখো আবার বিসিটা কি, বিসিটা হলো একটা রশ্মি। আবার দেখো এখান থেকে এইটুকু একটা কিন্তু নির্দিষ্ট মাপ, দেখো এখানে একটা প্রান্তবিন্দু আছে, এখানে একটা প্রান্তবিন্দু আছে, তাহলে এটা কি বলবো আমরা, সরল রেখাংশ। তাহলে লিখবো যে সরল রেখাংশ বা রেখাংশ একই ব্যাপার। সরল রেখাংশ হলো এখানে এ বি, এর মাথায় আমরা এরকম একটা দাগ দিব, বুঝলে। 3-এর দাগে আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লেখো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি লেখো। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কি জানি, যে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। আর আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। অবশ্যই এখানে এককগুলো লিখতে হবে, তাহলে ক্ষেত্রফলের এককটা হবে বর্গ একক আর পরিসীমাটা হবে একক। 4-এর দাগে আছে সরল করো, আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে সরল প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা কি করব, দেখো এখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে প্লাস চিহ্ন আছে, আর আমরা যে চিহ্নটা থাকবে সেটা দিয়ে গুণ করে ব্রেকেটটা তুলবো, ঠিক আছে। তো এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাসই হবে, এখানে হবে তাহলে 25, তাহলে ব্রেকেট উঠে গেল। একই রকম ভাবে এটা আর এটা, এই চিহ্ন দুটো গুণ করে ব্রেকেট তুলবো, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে এখানে হবে 16, আবার এখানে প্লাসে প্লাসে প্লাস। এবার দেখো এটার সামনে প্লাস আছে আর এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তাহলে 25-এর থেকে 16কে আমরা যদি বিয়োগ করে দেই তাহলে হবে 9। আর চিহ্ন সবসময় এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেটা থাকবে তার সামনে চিহ্ন হবে, তার মানে প্লাস। আর এখানে পড়ে হলো +2। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করব আমরা, 9 2 হবে, যোগ করলে 11, আর চিহ্ন কোনটা থাকবে, বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস চিহ্ন থাকবে। তো এটাই হবে অ্যান্সার। 5-এর রোমান সংখ্যা 1-এ আছে গুণ করো, আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা কি করবো, এটাকে গুণ করব। তো আমি আবার এই প্রশ্নটা তুলে নিয়েছি, গুণন 0.06। তো আমরা প্রথমে দশমিক বিন্দু তুলে দেব। মনে রাখবে দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 লিখবি, আর দশমিক পরে কয়টা সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য দিব। একই রকম ভাবে দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য লিখবো, তাহলে সমান সমান। এবার দেখো আমরা কিন্তু কাটাকাটি করব না, সব থেকে সহজ বুদ্ধি যেটা, সবসময় মনে রাখবো ওপরে ওপরে গুণ করে দেবে। তাহলে এখানে এই 0 0 এই দুটো কিন্তু দাম নেই, শুধু 6, এটা 6 দিয়ে আমরা এই 8203কে আমরা গুণ করব। তাহলে আমি এখানে রাফে গুণ করে দেখাচ্ছি, 8203 এটাকে আমরা 6 দিয়ে গুণ করে দেবো। 3 6 18, 8 হাতে থাকবে 1, 6 0 1 হবে, 6 2 12, 2 হাতে থাকবে 1, 6 8 48 আর 1 49, তাহলে 49,218 হবে। আর নিচে কত হবে বলো তো, এককে 1, আর শূন্য কাটা হবে 4টা শূন্য হবে, লিখে দিলাম। এবার শূন্য কাটা আছে 4টা আছে, তার মানে 4 ঘর আগে দশমিক দেবো, 1 2 3 4। প্রথমে আমি পুরো সংখ্যাটা লিখে নিচ্ছি, শূন্য কাটা আছে 4টা, 4 ঘর আগে দশমিক দেবো, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক হবে, তার মানে এখানে দশমিক হবে। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান, এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। সামান্য ভগ্নাংশ মানে কি বলতো, লব বাই হর আকারে প্রকাশ করবো, এটাকে বলা হয় সামান্য ভগ্নাংশ। তো কিভাবে প্রকাশ করব, ভালো করে নিয়মটা শুনবি। প্রথমে আমরা এই দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটাকে লিখব। তো শূন্যটাকে লিখতে হবে না, কারণ কোনো সংখ্যার সামনে শূন্যের কোনো দাম নেই। যদি 0 5 থাকে তাহলে আমরা সেটা কি বলি, 5 বলি, তাই তো, তাই শূন্যটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো আবার প্রথম থেকে বলছি, দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখব। তো আমি লিখে নিচ্ছি 513, পুরো সংখ্যাটা লিখে নিলাম। এবার দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া, ঠিক আছে, মানে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে, পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা থাকবে সেটাকে মাইনাস করব। তাহলে পৌনঃপুনিক ছাড়া কি সংখ্যা আছে, শুধু শূন্য আছে। এ দেখো এটার মাথায় পৌনঃপুনিক নেই এটা ভাববে না, কিন্তু এখানে আর এখানে পৌনঃপুনিক আছে, মানে এটার মাথাও পৌনঃপুনিক আছে, ঠিক আছে। তো আমি আবার বলছি, প্রথমে আমরা পুরো সংখ্যাটা লিখব, তারপর পৌনঃপুনিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা মাইনাস করব। তো এখানে -0 লিখে তো লাভ নেই, কারণ 513 থেকে 0কে মাইনাস করলে 513ই হবে, ঠিক আছে। এরপর দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক কতগুলো সংখ্যার মাথায় আছে, 1 2 3টা সংখ্যার মাথায় আছে, তাই 3টা 9 লিখব, বুঝলে।
এবার আমাদের দেখতে হবে যে দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে। দেখো দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক ছাড়া কিন্তু কোনো সংখ্যাই নেই। যদি সংখ্যা থাকতো, যতগুলো সংখ্যা থাকতো ততগুলো আমরা শূন্য লিখে দিতাম, বুঝলে। তো যাই হোক, এখানে মানে সংখ্যা নেই পৌনঃপুনিক ছাড়া, তাই আমরা এখানে শূন্য দিতে পারবো না। এবার আমরা কাটাকাটি করব। তো দেখো এই দুটোকে আমরা কাটবো 3 দিয়ে কেটে দেবো, ঠিক আছে। তো 3 দিয়ে কাটলে এখানে 3 3 হয়, 3 3 হয়, 3 3 হয়। আর এখানে 3 দিয়ে কাটলে আসবে 3 অক্ষে 3 4 5 মানে 21 হবে, 3 7 21, 3 অক্ষে 3। এরপর আবার আমরা 3 দিয়ে কাটবো, তাহলে এখানে আসবে 3 অক্ষে 3 3 অক্ষে 3 3 অক্ষে 3। এবার এখানে 3 দিয়ে কাটলে আসবে 3 5 15 16 17, তাহলে 21, 3 7 21। এরপর আমরা আবার কত দিয়ে কাটবো, এরপর আবার আমরা 3 দিয়ে কাটবো, ঠিক আছে। তো 3 দিয়ে যদি কাটি তাহলে 3 দিয়ে কাটলে আসবে 3 3 9 10 11 মানে 21, 3 7 21। আবার এটাকে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে আসবে 3 অক্ষে 3 4 5 27, 3 নং 27। তার মানে এটা হবে 19/37। 4-এর দাগে আছে একটি আয়তঘনকের কটি শীর্ষবিন্দু, কটি তল ও কটি প্রান্তরেখা রয়েছে। প্রথমে জেনে নাও যে আয়তঘনকটা কি। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা হলো একটা আয়তঘনক। কিভাবে বুঝবো আমরা এটা একটা আয়তঘনক? দেখো এই আয়তঘন মানে হলো যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব কিছু থাকবে আলাদা। দেখো এই যে দৈর্ঘ্য, এটি বড় দিকটা হলো দৈর্ঘ্য, আর এই ছোট দিকটা হলো প্রস্থ, আর এখান থেকে এইটুকু হলো উচ্চতা, এইটুকু, ঠিক আছে। তার মানে বুঝলে যে একটা আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটা মাত্রা থাকে, আর যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি অসমান মানে আলাদা আলাদা থাকে, সেটাকে বলবো আমরা আয়তঘনক, বুঝলে। যেরকম বই, মোবাইলের বাক্স, ইট, এগুলো হলো আয়তঘনক। এবার এই আয়তঘনক আমাদের চেয়েছে যে কটি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কি বলতো? শীর্ষবিন্দু মানে হলো যে এই যে দুটো বাহু, এই একটা ওপরে একটা বাহু আর এই একটা বাহু, দুটো বাহু এসে যেখানে মিলিত হলো সেটাকে বলবো আমরা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কয়টা চলো দেখা যাক। এখানে একটা একটা আর এখানে একটা, দুটো, মানে এই একটা বাহু আর এই একটা বাহু গিয়ে এখানে মিলিত হলো, দুটো। আবার দেখো এখানে একটা, মানে এই একটা বাহু আর একটা বাহু, তিনটে। আর এই একটা বাহু আর এই একটা বাহু মিলতে এখানে চারটা। তাহলে ওপরে চারটা হলে নিচেও কটা হবে বলো তো? নিচেও চারটা হবে, 1 2 3, এই 3 4। তার মানে আমরা বুঝে গেলাম যে একটি আয়তঘনের শীর্ষবিন্দু হলো টোটাল চারটা, 8টা, ঠিক আছে। এরপর কি আছে? এরপর আছে কটি তল। তো তল কয়টি? দেখো এই ওপরে একটা তল, ঠিক আছে। আর এর উল্টো দিকে মানে বিপরীত দিকে এখানে একটা তল, তাহলে দুটো তল। আবার দেখো এখানে একটা তল, তিনটে। তাহলে এটার বিপরীত দিকে আবার এই যে এই তলটা, চারটে। আবার এই যে এই তলটা যে আছে, এই তলটার বিপরীত দিকে আবার এটা, অর্থাৎ টোটাল কটা? 6টা তল। তাহলে তল আমরা বুঝে গেলাম 6টা। লাস্ট যেটা আছে কটি প্রান্তরেখা আছে, অর্থাৎ বাহু কয়টা আছে, ঠিক আছে। তো বাহু দেখো তো ঘুরে কয়টা প্রান্তরেখা আছে, এই একটা, দুটো, ঠিক আছে, দুটো হলো, এই আবার তিনটে, এই চারটে। তাহলে উপরে চারটা হলো, নিচে চারটা, তাহলে চারটা চারটা 8টা। তারপর দেখো এই 9টা, তারপর দেখো 10টা, ঠিক আছে, এই বাহুটা 10টা। তারপরে দেখো 11টা, আর লাস্ট যেটা আছে এই যেটা, এই হলো 12টা। তার মানে বুঝে গেলে যে তল কয়টা, প্রান্তরেখা কয়টা, আর শীর্ষবিন্দু কয়টা। তো আমি এখন লিখে দিচ্ছি। তো দেখো লিখে নিয়েছি, একটি আয়তঘনের শীর্ষবিন্দু 8টি, তল সংখ্যা 6টি এবং প্রান্তরেখা 12টি। তো সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আমি প্রশ্ন বিচিত্রার সঙ্গে সঙ্গে তোমাদের পাঠ্য বইটাও করিয়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবে।